এই তো মা। নাহন মাকে অনুভব করতে চাইল কিন্তু পারল না। এ শরীরে মায়ের গন্ধ নেই, মায়ের গন্ধ কণ্ঠ সবই তার মুখস্থ। দেখতে নারী হলেও চিরপরিচিত সে মায়ের গন্ধটা নেই কেন এই শরীরে? ছোট অবু শিশুর মনে মাকে দেখার ছোঁয়ায় প্রবল তৃষ্ণা জেগে উঠল। কতদিন মাকে দেখে না, ছোঁয় না, অনুভব করে না। মায়ের শরীরের মমতা মিশ্রিত শান্তির গন্ধটা আর নাচরন্দে আসে না। কি মিষ্টি মিষ্টি গন্ধটা! অন্ধকারে অবুঝ নাহন ফোঁপাতে ফোঁপাতে বারবার নারীটি হতে সেই গন্ধ নিতে চাইল, কিন্তু শত চেষ্টা করেও তা পেল না। তার নাসা গহ্বরে কেমন একটা সুন্দর সুবাস ঠেকছে, তবে সেই মায়াময় মিষ্টি মামা ঘ্রাণটার অস্তিত্ব কোথাও পেল না। বিশ্বব্রহ্মাণ্ড খুঁজিয়ে কেহ পাইবে জননীর ঘ্রাণ? কোথা গেলে পাইব সেই মাতাল গড়া ঘ্রাণ? ধরিত্রী খুঁজিয়া পাতাল ভিদিয়ে খুঁজিতে তাহারে, সে লুকাইয়া রইয়াছে মোর চক্ষু দিকের আড়ালে। প্রাণ সঞ্চয়নী একস্মিক দর্শন দাও অধমরে, তোমার বিহীন কুলঠা ঘুরি গো দ্বারে দ্বারে। অস্তিত্ব হারাইয়া টিকিয়া রহিয়াছি দিবারাত্রি, কবে পাইব তব সত্তা দর্শন হে গর্ভদাত্রী। সকাল সকাল বসের আগমনে সকলে ভীত সন্ত্রস্ত। হুট করে কাউকে ইনফর্ম না করে এভাবে কখনোই বসের পা পড়ে না এখানে। সকলের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বসের চেহারা মারাত্মক গম্ভীর এবং কঠোর। নকল মারওয়ানকে ইনফর্ম করা হলে সে হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করলো। দেখলো বস মাথায় হাত ঠেকিয়ে বসে আছে। লোকটা এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম বস। ইনফর্ম ছাড়া হঠাৎ এনি প্রবলেম? বস কপাল থেকে হাত সরিয়ে লোকটার দিকে তীক্ষ্ণ নজরে চাইলো, তারপর ভারী কি গলায় বলল, সাইফারের পুত্র কোথায়? আছে বাহাল বাহিয়াতে আছে। কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি। বসের চেহারা কুঁচকে গেল। বহাল তবিয়েতে আছে মানে? আপনি যেমন নির্দেশ দিয়েছেন তেমনই আছে। বস এবার নড়ে চড়ে বসে বলল, তুমি নাকি কোন মেয়ে তুলে এনেছো? লোকটা এই প্রশ্নে আকাশ থেকে পড়ল যেন। আমি কোনো মেয়েকে তুলে এনেছি। সেটা আমার থেকে নিশ্চয়ই তোমার ভালো জানার কথা। আপনার নির্দেশের বাইরে কোনো কাজ এখন পর্যন্ত কোনো দিন করিনি, ভবিষ্যতেও করব না। আপনি যাকে বলেছেন তাকেই শুধু তুলে আনা হয়েছে এবং সেও বাহাল তাতে আছে। বস এবার গলার স্বর আগের থেকে আরো ভারী ও মোটা করে ভ্রু সংকুচিত করে বলল, আমি আবার কোন মেয়েকে তুলে আনতে বলেছি? কেন আপনার পরিচিত একজন মেয়েকে তুলে আনার অর্ডার দিলেন না? কবে, কোন দিন? সাইফারের পুত্র ছাড়া কাউকে আনার তো কোনো অর্ডার দেইনি আমি। বসের নীরব অথচ উঁচু গলার আওয়াজ আশেপাশের সকলের বসের এই ভারী ঠান্ডা কণ্ঠে ভীত। নকল মারণ ঢোক গেলে বলল, বস আপনি কি মজা করছেন আমার সঙ্গে? বস এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে লোকটার সামনে সে চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, মজা আমি নয়, তুমি করছো। আমার সেই মজায় তোমাকে চুবিয়েছে সাইফার। তুমি ওর টোপে খুব সুন্দর পা দিয়ে ফেলেছো। লোকটা ঢোক গেলে বলল, এটা কি করে সম্ভব বস? আপনার নাম্বার থেকে কল এলো, আমি ধরলাম, আপনি অর্ডার করলেন। তাহলে আপনি অর্ডার না দিলে কে দিয়েছে সেটা? বস ঠাস করে একটা চর বসিয়ে বলল, যেমনভাবে আমরা তোমাকে ফাঁসিয়েছি ঠিক সেভাবেও সেও আমাদেরকে সবাইকে ফাঁসিয়েছে। এটা বুঝতে এতক্ষণ লাগে? আমার নম্বর হ্যাক করে তোমাকে ওরা ঘোল খাইয়েছে। তুমি কি ভেবেছ একমাত্র তুমিই জালিয়াতি? কণ্ঠ নকল করতে পারো, আর কেউ পারে না। লোকটা চর খেয়ে হাত মুষ্টিবদ্ধ করে সব শুনে বলল, তাহলে সাইফের পুত্রকে আপনি খাতির যত্ন করে রাখতে বলেননি? এখন জিজ্ঞাসা করছো ওকে আমি খাতির যত্ন করতে বলবো? কোন আক্কেলে? শত্রুর যত্ন করতে কোন পাগলে বলে? ভাগ্যিস সারফেস খবরটা আমাকে পৌঁছেছিল, নয়তো এই সাইফার আর কি কি ঘটাতো সেসব ভেবেই অস্থির লাগছে। তোমাদের কারো সন্দেহ লাগেনি ওর নিশ্চয়তা? সন্তান হারিয়ে এমন ঠান্ডা থাকতে পারে? একজন বলল, বস আমার সন্দেহ হয়েছিল, তবে তার মুভমেন্ট তো একেবারেই সাইলেন্ট ছিল। সকলের মাইন্ড ডাইভার্ট করে ফেলেছে সাইফার। ওকে আমার প্রথম থেকে যথেষ্ট সন্দেহ হয়। ডেডলি সাইলেন্সার খেতাব এমনি এমনি নিশ্চয়ই পায়নি। তাছাড়া ওর নামে সংক্ষিপ্ত কিন্তু আজারাক সাইফার ওরফে এসি। ভুলে গেলে নিশ্চয়ই চলবে না। নকল মারণে শিরা উপশিরা ধমনী সবকিছুতে তীব্র ক্রোধ তুমুল বেগে বহিত হচ্ছে। সবকিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছে করছে। এত বড় ধোঁকা তাকে দেওয়া হলো, এত বড় ধোঁকা তাকে দেওয়া হলো।
এহার কিছুতেই মেনে নিতে পারল না তার পরাজিত সত্তা। সে ক্রোধে উন্মত্ত হয়ে রুম থেকে নাহনকে টেনে হিঁচড়ে নিয়ে সপাটে একটা চর বসিয়ে দিল। বাচ্চাটা কেঁদে উঠে বাবা বাবা ডেকে উঠতেই লোকটা দ্বিতীয়বার হাত ওঠাতেই ধারালো ছুরি তার হাত বরাবর গেঁথে গেল। সে চিৎকার দিয়ে কাতরে উঠল। সকলে থতমত খেয়ে গেল। চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। লোকটার নাহনকে ধরা ওপর হাতেও একইভাবে ছুরি বিদ্ধ হলো। লোকটা চেঁচিয়ে বলল, কে ছুরি মারলি? সাহস থাকলে সামনে আয়, বাস্টার্ড। হ্যালো, এ ব্যাকস্ট্যাবার প্লেয়ার। বডিগার্ড গার্ড সকলেই পজিশনে দাঁড়ালো। কণ্ঠটা দরজা অভিমুখ থেকে আসছে। মুখে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে কালো লং হুডি পরিহিত আজারাক সাইফারে প্রবেশ। লোকটা রক্তচক্ষু নিক্ষেপ করে তাকিয়ে আছে। রিভলভার তাক করা প্রতিটা হাতের দিকে চোখ চেয়ে সাইফার হো হো করে হেসে উঠল। মুখ ভর্তি ধোঁয়া ছড়িয়ে বসে পড়ল চেয়ারের উপর, পায়ের উপর পা তুলে। বস নিজেও রাগ সংবরণ করতে চাইছে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। শত্রুর এত উদ্ধত আচরণ কারোরই কাম্য ছিল না। তাদের প্রত্যেকটি পরিকল্পনা কিভাবে যেন ভেস্তে দিল এই সাইফার। নিজেকে পরাজিতের অবস্থানে কোনোভাবেই দেখতে ইচ্ছুক নয় সে। এত বছরের করা পরিকল্পনায় এক মুহূর্তে জল ঢেলে দিতে কিছুতেই ভেস্তে দিতে চায় না সে। সাইফারের সেদিকে একদমই মনোযোগ নেই। তার চোখ ছেলের দিকে স্থির। বাচ্চাটা ফোপাতে ফোপাতে একবার নকল মারনকে দেখছে, আরেকবার তাকে। সবাইকে ভয় পাচ্ছে এখন সে। চেহারায় আতঙ্কিত ভাবে স্পষ্ট, গালে স্পষ্ট 5 আঙুলের ছাপ ফুটে উঠেছে। লালিমা বর্ণ ধারণ করেছে। পাশে দাঁড়ানো লোকটার হাত বেয়ে টপাটপ লাল তরল গড়িয়ে মেঝে ভেসে যাচ্ছে। একটা সিগারেট শেষ করে আরেকটা মুখে পড়ল। লাইটার দিয়ে বেশ সময় নিয়ে তার মাথায় আগুন ধরালো। ধয় কুণ্ডলি পাকিয়ে উঠল। কয়েকজন গার্ড তার মাথায় পিস্তল ঠেকালো। এতে তার বিন্দু পরিমাণ হেলদোল দেখা গেল না। সে নিজের মতো সিগারেট টানায় ব্যস্ত। চোখ দুটো অসম্ভব লাল হয়ে উঠেছে। শিকার ধরার আগে বাজের চোখ যেমন থাকে ঠিক তেমন। লোকটা নিজের হাত থেকে ছুরি বের করতেই গল গল করে রক্ত পড়ে ফ্লোর ভেসে যেতে লাগলো। একজন ব্যান্ডেজ এগিয়ে দিতে সে ব্যান্ডেজ পরে মারওয়ানের দিকে মারাত্মক ভঙ্গিতে চেয়ে এগিয়ে যেতে চাইলে বস তাকে থামিয়ে দিল। বসের চোখে মুখে গম্ভীর, কিন্তু চোখে ফুটে আছে এক চতুর মনোভাব। সে বলল, সাইফার হাসলো, যেন কোনো জোকস বলা হয়েছে। বস এবার নিচ থেকেই বলল, চলো একটা গেম খেলি। দাবা খেলায় যে হারবে সে স্বইচ্ছায় সারান্ডার করবে। পরাজিত পক্ষকে জিতা পক্ষ যা ইচ্ছে তাই করতে পারবে। তুমি রাজি তো? সাইফার ভ্রুকুচকে চাইল। বসের মুখে কুটিল হাসি। সাইফার মুখ ভর্তি ধোয়া ছড়াতে ছড়াতে বাঁকা হেসে বলল, রাজি? মুখোমুখি 2 সত্তা পার্থক্য শুধু। টেবিলের এপার ওপর আশেপাশে গার্ডরা দাঁড়িয়ে আছে। টেবিলে দাবার বোর্ডে গুটিগুলো দাঁড়িয়ে আছে আগু পিছু ভাবে। এক একজনের চোখে জেতার তীব্র বাসনা, অপরজন বরাবরের মতোই নির্লিপ্ত। সে সিগারেট মুখে পড়ে গুটি চাললে মুখের ফাঁক দিয়ে ধোয়া বেরোচ্ছে বিরামহীন। দাবা খেলায় সবচেয়ে দুর্বল গুটি কোনটা জানেন? মুখ থেকে সিগারেট বের করে গুটি চালিয়ে সাইফার জানতে চাইল। গম্ভীর বদনে থুতনিতে হাত রেখে সাইফারের একটা গুটি খেয়ে বলল, সৈন্য। সাইফার এবার সিগারেটের লম্বা টান মেরে বলল, ভুল। সবচেয়ে দুর্বল গুটি রাজা। কারণ রাজা যদি দুর্বলই না হতো তাহলে তাকে বাঁচাতে এত সৈন্য, মন্ত্রী, হাতি, ঘোড়া, উট পাশাপাশি সামনাসামনি দাঁড়িয়ে থাকতো না। সে দুর্বল দেখেই তাকে রক্ষা করতে এদের আগমন। বস কুটিল হেসে সাইফারের দিকে চাইল। সে যে তাকে এবং তার আশেপাশের গার্ডদের মিন করছে সেটা বুঝতে একটু বেগ পেতে হয়নি তাকে। গুটি চালিয়ে বলল, চেক। সাইফার মুখ থেকে ধর কুণ্ডলি ছেড়ে গুটি চালিয়ে বলল, চেকমেট। সোজা হয়ে পায়ের উপর পা তুলে আরাম করে বসলো বস। লোকটা রাগান্বিত হয়ে উঠল। কোথা থেকে কিভাবে খেলা ঘুরিয়ে দিল ওই সাইফার। ওই রাজাকে চেক দেয়া একটা ট্রাপ ছিল নিশ্চয়ই। দাবার বোর্ড উল্টে ফেললো সে। নিজেকে পরাজিত অবস্থায় কোনোভাবেই দেখতে ইচ্ছুক নয় সে। চিলিয়ে উঠল সে। সাইফার বেশ মজা পাচ্ছে। শত্রুপক্ষকে নাকানি চুবানি খেতে দেখে ভালোই লাগে। দেখলেন, দাবা খেলায় সবচেয়ে দুর্বল গুটি রাজা। সৈন্য সামন্ত ছাড়া সে একেবারেই অচল। ভেরি স্যাড। আপনাদের জন্য সমবেদনা প্রতিপক্ষ। বস নিজের চতুর্চাহনি নিক্ষেপ করে কুটির হেসে বলল, তোমার জন্য। সাইফার খেয়াল করলো কতগুলো পিস্তল তার দিকে তাক করা। মোটেও ঘাবড়ালো না সে, যেন জানতোই এমন কিছু হবে। পায়ের উপর পা তুলে আরাম করে বসে বলল, অবাক হয়নি মোটেও মিস্টার। পেট পিছে ছুরি মারা কিংবা বিশ্বাসঘাতকতায় আপনারা নোবেল প্রাপ্ত তা আমি জানি। সামনাসামনি যুদ্ধতে অলওয়েজ ফেলটুস।
বস এবার ক্ষিপ্র গতিতে সাইফারকে উঠিয়ে ঘুষি বসিয়ে দিল। নকল মারণ নিজেও এসে কয়েক ঘা বসালো। তাকে আজারাক সাইফার মোটেও বিচলিত হলো না। ঠোঁটের কোণে রক্ত মুছে হেসে বলল, গেম স্টার্ট। আবারও মুখ বরাবর ঘুষি পড়তে গুলিরাও যে সকলে থেমে গেল। সকল পিস্তল মুহূর্তের মাঝে কিছু গার্ড সহ বস নকল মারোয়ানের দিকে ঘুরে গেল। ইনাবাকে এতক্ষণ আটকে রাখা হয়েছিল। ছদ্মবেশী এজেন্ট দরজা খুলে দিতেই সে পিস্তল দিয়ে গুলি ছুটছে। পিস্তলে নল ফ্লোর বরাবর ধরে কয়েকবার সেখানে শুট করলো। এ যেন এক ভিন্ন ইনাবা। মাথায় হিজাব, কিন্তু পরনে ফর্মাল পোশাক অর্থাৎ শার্ট প্যান্ট পরিহিত। সাইফারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, প্লিজ গিভ দ্য কমান্ড। নকল মারণ অবাক নয়নে চেয়ে আছে। তার সন্দেহ হয়েছিল ক্যারাটে স্কিল দেখে এই মেয়ের মধ্যে ঘাবলা আছে। এখন তো সত্যি দেখছে ঘাবলা আছে। বসের চেহারা লাল হয়ে উঠেছে। ইনাবা ঘুরে দাঁড়িয়ে বলল, ডোন্ট কল মি ইনাবা, আই এম সিক্রেট এজেন্ট। ইটস মি রুবানা আজমেরি। বসের অস্ফুট গলায় অবিশ্বাস্য প্রত্যুত্তর। রুবানা আজমেরি, সিক্রেট এজেন্ট? সাইফার তাদের মুখের অবস্থা দেখে বলল, पिक्चर अभी बाकी है, ये तो जस्ट ट्रेलर है। তারপর চেয়ারে পায়ের উপর পাতলে বসে উঁচু কণ্ঠে বলল, জিয়ে উর্ফে জিনান আধাম। জিনান প্রবেশ করলো। তাকে দেখে বস তড়াক করে দাঁড়িয়ে গেল। জিনানের ভাবভঙ্গি মোটেও পরিবর্তিত হলো না। সে পিছনে দুহাত নিয়ে দাঁড়ানো। বস উত্তেজিত কণ্ঠে বলল, অভ্র তুমি? জিনান তা ছিল হাসলো, প্রত্যুত্তর করলো না। কোনো নেওয়াজ সাবিরকে ডাকতে হলো না। সে নিজেই ঝুঁকে বলল, হাই টাক্কু বস, আমি আপনাদের পরিচিত নই। মাথা বেশি খাটিয়েছেন তো এজন্যই মাথায় চুল নাই, পুরাই চান্দি ফাঁকা। সকলে একযোগে হেসে উঠল। হাসলো না কেবল নকল মারণ, বস এবং সাইফার। প্রত্যেকের চেহারায় গম্ভীর। সাইফার এবার নড়ে চড়ে বসে বলল, এবার যাকে দেখবেন ফিট হয়ে পড়েও যেতে পারেন দুজনে। প্রতিপক্ষ এত সাধারণ হলে খেলে কোনো মজা আছে বলুন? নিজেদের শক্ত করুন। এই ঝটকা খেলে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে মিস্টার ব্যাকস্ট্যাবার। প্রতিপক্ষের সাথে পরিচয় করিয়ে তারপর মূল বিষয়বস্তুতে যাওয়া উচিত বলে আমি মনে করি। বসের চেহারা ক্রোধে নাকি হেরে যাওয়ার গ্লানিতে লাল হয়ে উঠেছে। বলা মুশকিল। সাইফার কিছুটা সুর দিয়ে রাখলো, এমজে ওরফে মুনতাজির জায়েদ। ধীরগতিতে পায়ের কদম ফেলে মুনতাজিরের প্রবেশ ঘটল। মাথা থেকে নিজের হুডি ফেলে দিতেই বস ও নকল মারণ উভয়ের মাথায় বজ্রপাত ঘটল। এ কাকে দেখছে তারা? বস নিজের বুকে হাত চেপে ধরে চোখ বড় বড় করে বলল, ইহাব, তুমি না ইহজার শ্যাডো? মুনতাজির হাসলো, হেসে বলল, কেন? ইজহার শ্যাডো নাম দিয়ে বোন থেকে ধোকা দেওয়া খুব সোজা, তাই না মামা? ওহো, দুঃখিত মিস্টার উমায়ের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপার অ্যান্ড এজেন্ট তহমিদ ওরফে নাইটলেস হান্টার। উমায়ের ভুইয়া চেয়ারে বসে পড়ল। মুনতাজির বলল, কি ভাবছিলে আমাদের বন্ধুতে ভেঙে তোমরা উল্লাস করবে? আমরা একে অপরের জানের সূত্র। সাইফার আমাকে ঘৃণা করে, দেখতে পারো না? একদমই ভুল। আমরা যা দেখিয়েছে তোমরা ঠিক তাই দেখেছ। সব ছিল নাটক। তোমাদের প্ররোচনা পড়ে ইসার শ্যাডো চরম অন্যায় ও বিশ্বাসঘাতকতা করেছিল। যে নামের প্রতি আমার তীব্র বিতৃষ্ণা তৈরি হয়েছে, সে নামে নিজেকে পরিচিত করতে কোনোভাবেই যায়নি। তবে আজারাক সাইফারের প্ল্যান ভিন্ন ছিল। আমি মুনতাজির জায়েদ হলেও আমার উপাধি ইসার শ্যাডোই ছিল, যার অর্থ উন্মোচিত ছায়া। আমার মাধ্যমে তোমাদের পাপ কীর্তি উন্মোচন করতে চেয়েছিল। তাই বিধায় আমি উচ্চ ইসার শ্যাডো এবং এতদিন প্রতীক্ষা করেছিলাম দেখে আজকের মুনতাজির জায়েদ অর্থাৎ প্রতীক্ষাকারী। উমায়ের ভুইয়া এজেন্ট তাহমিদ চুপচাপ বসে আছে। চারপাশের গার্ডসরাও অস্ত্র নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এজেন্ট তাহমিদের দুই হাতে ব্যান্ডেজ করা, রক্তে ব্যান্ডেজ ভেজা একাকার। সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তার চোখে এক ধরনের ক্রোধ ফুটে আছে। আজারাক সাইফার, জিনান আধাম, নিয়াজ সাবির, মুনতাজির জায়েদ সকলেই তাদের সামনে উপবিষ্ট। রুবানা আজমেরি একটু দূরেই নাহনকে কোলে নিয়ে দাঁড়ানো। বাচ্চাটা কাঁদছিল দেখে সে কান্না থামাতে কোলে নিয়ে হেঁটেছে কিছুক্ষণ। নাহন তার ঘাড়ে মাথা ফেলে হেঁচকি তুলে ফোপাচ্ছে। আজারাক সাইফার একটু ধাতস্থ হয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এবার বলুন মিস্টার ব্ল্যাক ভাইপার, আপনার মূলত আমাকে নিয়ে সমস্যা কি? এত এত লোক ভাড়া করে আমাকে ধ্বংস করার উন্মাদনায় কেন নেমেছেন? আমার সাথে আপনার শত্রুতা কি নিয়ে? যতদূর আমি জানি আপনার কোনো ক্ষতি করেছি বলে তো মনে পড়ে না। সাইফারের ছোড়া প্রশ্নে পুরো হলরুম নিস্তব্ধতায় ছেয়ে গেল। পিন পতন নীরবতা। পুরো রুমের সকলের দৃষ্টি উমায়ের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপারের দিকে স্থির। তার মুখে কোনো শব্দ নেই। মাথা নিচু করে চুপচাপ বসা। মুনতাজির কঠোর গলায় বলল, চুপ করে আছো কেন?
কেন সাইফারের প্রতি আমাকে উস্কেছিলে? তার সাথে আমার দূরত্ব কেন চাইতে? কেন ফাটল ধরেছিল আমাদের দুজনের মাঝে? তোমার সমস্যা কি তাকে নিয়ে? বলো, জবাব দাও। অ্যান্সার মি ড্যাম ইট। নেওয়াজ এগিয়ে এসে মুনতাজিরকে সামলালো। শান্ত হন মিস্টার মুনতাজার। রাগে মুনতাজিরের শরীর থরথর করে কাঁপছে। সাইফার আগের ন্যায় শক্ত মুখে চেয়ে মুনতাজির কাঁপতে কাঁপতে চেয়ারে বসে বলল, শান্ত হতে বলেছেন? আমার উপর সেই দিনগুলোতে কি কি গেছে উপর আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না। বন্ধুত্বের বিচ্ছেদ কতটা যন্ত্রণাদায়ক সেটা কাউকে বোঝানো যায় না। প্রেম ভালোবাসার বিচ্ছেদ মানুষ কষ্ট পায়, প্রেমের সমাধি বানায়, উপন্যাস কাব্য রচনা করে, কিন্তু বন্ধুত্বের বিচ্ছেদে কে কি করে? আমি কত রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি আল্লাহর আমি জানি। সাইফার যখন আমার প্রতি মুখ ফিরিয়ে নিল, আমি ওকে ভুল বুঝে দূরে সরে গেলাম। হেন মুহূর্ত নেই তাকে মনে করিনি। দিশাহারা হয়ে পড়েছিলাম। সে ছাড়া আমার আশপাশটা ধু ধু মরুভূমি যেন। তার ভিন্ন রূপ দেখে সবচেয়ে হতবাক আমি হয়েছিলাম, যাকে চোখ বুঝে বিশ্বাস করতাম, যে বন্ধুর জন্য কলেজে কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। সে বন্ধুর সাথে গাদ্দারি দেশদ্রোহী রূপ, বিচ্ছেদ, কতটা যন্ত্রণার কাউকে যদি বোঝাতে পারতাম, দেহ থেকে চামড়া তুলে ফেলার সমতুল্য। এই লোকটার জন্য কত দহন যন্ত্রণার মধ্যে দিয়ে দুজনকে যেতে হয়েছে কেউ জানে? নাটক মানে কি সবকিছু নাটক ছিল? বরং সবাইকে যা দেখানো হয়েছে এর থেকে ভয়াবহতা ছিল সম্পর্কে। একটু নিঃশ্বাস নিয়ে। কতদিন হয় হাফ ডাকে না। এখন সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পরেও সে মন কেমন করার সম্বোধনে আমাকে আর ডাকেনি। হয়তো ওই বিশ্বাসের পারদ নড়বড় হয়ে গিয়েছে। হওয়াটাই স্বাভাবিক। আগের ন্যায় বিশ্বাস করাটাই বরং অস্বাভাবিক। ওই লোককে বলুন সে বন্ধুত্বপূর্ণ ভালোবাসার ডাক আর বিশ্বাসতা ফিরিয়ে দিতে পারবে। উপস্থিত সকলের চেহারায় বিমর্ষতা ফুটে উঠল। সাইফার গাম্ভীর্য দৃষ্টিতে ব্ল্যাক ভাইপারের দিকে চেয়ে মুনতাজিরের কথা শুনেও তার চেহারায় কোনো পরিবর্তন হয়নি। গাল ও কপালে ডান হাতের 2 আঙুল থেকে সামনাসামনি তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। নেওয়াজ ব্ল্যাক ভাইপারকে নিশ্চুপ থাকতে দেখে বলল, কিছু বলছেন না কেন? পারবেন? আজারাক সাইফার কোট থেকে সিগারেট বের করে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে ঊর্ধ্বমুখী ধোঁয়া ছাড়ল। ধুমড়োগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সিগারেটে লম্বা টান দিয়ে নাকমুখ থেকে ধোঁয়া ছাড়িয়ে 2 হাঁটুর উপর কোণের ভর দিয়ে খানিক সামনে গিয়ে এসে বলল, একটা গল্প বলি, কারো কোনো অবজেকশন থাকলে বলতে পারবেন, নো টেনশন। শেষে কথাটা ব্ল্যাক ভাইপারের দিকে চেয়ে টেনে টেনে বলল সাইফার। সিগারেট 2 ওষ্ঠে চেপে ধোঁয়া ছাড়িয়ে বলতে লাগলো, একজন বিশিষ্ট ব্যবসায়ীর 2 পুত্র সন্তান ছিল। বড় পুত্র সন্তান যখন 9 এবং ছোট পুত্র যখন 4 বছরে পদার্পণ করলো, সেই মুহূর্তে তাদের মা দুনিয়া থেকে বিদায় নিলেন। তাদের পিতা ছিলেন ব্যবসায়ী মানুষ। বাচ্চা দুটোকে লালন পালন করা তার কাছে ভীষণ কষ্টসাধ্য ছিল। অনেকের পরামর্শে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করে সন্তানদ্বয়কে মাতৃ ছায়া দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। নিজের হিমশিম খাওয়া অবস্থায় বিয়ে করে অবুঝ সন্তানকে মা এনে দিলেন। সেই মা তাদেরকে আগলে বড় করতে লাগলেন। বড় পুত্র মহাশয় দ্বিতীয় মায়ের আগমনে নারাজ ছিল, কোনোভাবেই সহ্য করতে পারত না, তাই সর্বদাই সৎ মা থেকে দূরত্ব বজায় রেখে চলত। সৎ মায়ের প্রতি এতটাই বিদ্বেষ পোষণ করত যে মাত্র 10 বছর বয়সেই হোস্টেল লাইফে থেতু হলো। এখানে থেকে পড়াশোনায় মনোনিবেশ করতে লাগলো। ছোট পুত্র সৎ মায়ের ছত্র ছায়ায় লালিত পালিত হতে লাগলো। এইভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন বড় পুত্রের কাছে খবর পৌঁছলো তার বোন নাকি পৃথিবীতে আগমন করেছে। নিজের সমস্ত রাগ জেদ সব গিয়ে পড়লো ওই কন্যা শিশুটির ওপর। এটুকু বলে একটু থেমে ব্ল্যাক ভাইপারের দিকে চাইল। সকলের উৎসুক দৃষ্টি সাইফারের দিকে নিবদ্ধ। সাইফার আবারও বলতে শুরু করলো, বড় পুত্র মহাশয় হন্তদন্ত হয়ে বাড়িতে এসে হুলস্থুল ঘটিয়ে ফেলল। সৎ মা বাবা সকলেই ভীত হয়ে পড়ল মাত্র 11 বছর বয়সী বড় পুত্রের এই বিধ্বংসী রূপ দেখে। বাবা কিছুতেই পুত্রের ক্রোধকে দমাতে পারছিলেন না। নিজের সেই ক্রোধ 1 মাস বয়সী দুধের শিশুকে দেখাতে গিয়েই চরম ফাঁসা ফাঁসল বড় পুত্র। দোলনায় দুলতে থাকা লাল টুকটুকে হাত পা ছড়িয়ে তার দিকে ফিঁচ ফিঁচ করে হাসতে থাকা পুতুলটিকে দেখে নিজের সমস্ত ক্রোধ নিমিষের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গেল। সে এক দৃষ্টিতে শিশুটির দিকে চেয়েই রইল। এরপর থেকে শিশুটি অস্ফুট আওয়াজ করলেও সবার আগে উপস্থিত থাকতো তার বড় ভাই। এভাবেই বড্ড আদর সোহাগে বড় ভাইয়ের একমাত্র দুলালি বোন বড় হতে লাগলো। সৎ মায়ের প্রতি অসন্তুষ্টি অনিচ্ছা থাকলেও সেটা কখনো আর প্রকাশ করেনি। বোনের সমস্ত চাহিদা খুশি তার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। বোন মুখ ফুটে কিছু চাওয়ার আগেই সবকিছু হাজির করে ফেলতো। হোস্টেল লাইফ ছেড়ে পুরো দমে বাড়িমুখী হলো সে। এইভাবেই বড় হতে লাগলো ভাইয়ের আদরের তুলালি ছোট্ট পুতুলটি।
উপস্থিত সকলে আগ্রহী শ্রোতার মতো শ্রবণ করছে। সাইফার গাম্ভীর্য বজায় রেখে বলল, মনটিও ভাই বলতে অজ্ঞান। আস্তে ধীরে ভাইয়ের আদরি বড় হতে লাগলো। যখন যুবতী বয়সে পদার্পণ করে ঠিক তখন সবার অগোচরে নিজের প্রেমিকাকে বিয়ে করায় বড় ভাই আবারও ক্রোধে উন্মত্ত হয়ে পড়ে।